রাজনীতিতে একটা উক্তি বা একটা বক্রোক্তি দুটো দেশের মধ্যে সম্পর্ক কত তলানিতে নিয়ে যেতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হলো শামা ওবায়েদের একটি উক্তি। তিনি কয়েকদিন আগে একটা উক্তি করেছেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক চায়। তার আগে থেকেই চরমে চলছিল এই জিনিসগুলো, টানাপোড়েনটা। তারপরে যখন এই উক্তিটা যখন ভেসে এলো এবং মুদ্রিত অক্ষরে, তখন ভারতের পক্ষে সেটা সহ্য করা খুব মুশকিল হয়ে গেছিল। ভারত তখন সিদ্ধান্ত নেয়, অনেক হয়েছে, ভালো মানুষই অনেক হয়েছে, এইবারেতে আমাদের কিছু এমন পদক্ষেপ নিতে হবে যেখানে বাংলাদেশ বুঝতে পারে যে ভারত ছাড়া আমাদের চলবে না। অর্থাৎ আপনার হাইট হচ্ছে 3 ফুট, আপনি 30 ফুট হাইটের লোকের সঙ্গে আমি যদি এখন দ্য গ্রেট খালির সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলতে চাই, তার 7.5 ফিট হাইট আর আমার হচ্ছে 5-6, তা আমাকে তো টুলের ওপর দাঁড়াতে হবে অথবা ময়ের ওপর উঠতে হবে। তা বাংলাদেশের যে অর্থনৈতিক সাইজ এবং তার ভূখণ্ডের সাইজ, সেই অনুযায়ী তার যা সাইজের কথাবার্তা, তাতে ভারতবর্ষ বেশ চটেছে। এবং চটার পর গতকালকে আমি বলেছিলাম যে আমাদের খাদ্য ও সরবরাহ মন্ত্রী প্রহ্লাদ যোশী, তিনি তার ডিপার্টমেন্টকে ডেকে বৈঠকে করেছেন এবং আমার আন্দাজ অনুযায়ী রাত্রিবেলাতে হরদীপ সিং পুরীও সমস্ত অয়েল কোম্পানিকে ডেকেছিলেন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোকে ডেকেছিলেন, যারা ডিস্ট্রিবিউট করে। অয়েল কোম্পানিতে শুধু অয়েল তোলে, এবার ডিস্ট্রিবিউশন তো আর একটা কোম্পানি করে। ডিস্ট্রিবিউশন অথরিটিগুলোকে ডেকেছিলেন, ডেকে তাদের সঙ্গে একটা মিটিং করেছেন। মিটিংয়ে যা জানা যাচ্ছে, এটা অ্যাপ্রুভালের জন্য এবার ক্যাবিনেটে পাঠানো হবে যে এখন আমাদের বর্ষাকাল চলছে, এই বর্ষাকালে এখন সমুদ্র উত্তাল, তারপর আমেরিকার সঙ্গে একটা ঝামেলা, গ্যাসের সংকট, আমরা গ্যাসের সংকটে ভুগছি, এবং বর্ষায় আমাদের এখানে প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে এখন থেকে একটা ন্যারেটিভ তৈরি করো যে আমাদের নিজেদের দেশেই খাদ্য এবং গ্যাস এবং তেলের অভাব। ন্যারেটিভটা এখন থেকেই তৈরি করা হবে। হ্যাঁ, অথচ তার মানে এই নয় যে আমি কাল থেকে আমার সব বন্ধ হয়ে যাবে। ন্যারেটিভটা তৈরি হচ্ছে এইভাবে, আগামী 2-3টে সপ্তাহ এই ন্যারেটিভটা চলবে যা আমাদের এখানে সত্যিই খুব অভাব। তারপর ধীরে 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 কাটল অফ যেগুলো আছে সেগুলো হবে। একই সঙ্গে বিদ্যুৎ বা জ্বালানি যদি না থাকে, জ্বালানি যদি অব্যাহত না থাকে, ব্যাহত হয়, অব্যাহত থাকে, তাহলে পরে পূর্ণ মাত্রায় চলবে ইউনিটগুলো। গন্ডা ইউনিটের কথা বলছে আদানির। আর জ্বালানি যদি ব্যাহত হয়, এই যে রাশিয়া থেকে আমরা ক্রুড অয়েল আনছি, কাতার থেকে আনছি, সৌদি আরব থেকে আনছি, এক তো হচ্ছে হুতিদের ঝামেলা রেড সিতে, এদিকে রাশিয়ার এখান থেকে আনতে গেলে ওখান থেকে আমাদের যে উত্তরাঞ্চলের যে আপনার সামুদ্রিক বর্ষার সময় যতটা উত্তাল হয়ে ওঠে, তাতে জাহাজ নিয়ে আসা বেশ কষ্টকর, এবং 18 দিনের যাত্রা সেটা 30 দিনে শেষ হয়। এতটাই কঠিন হয় যাত্রাটা। ফলে সেইটাও একটা ন্যারেটিভ খাড়া করা হবে। তাহলে কি হলো? খাদ্য হলো, তেল হলো এবং বিদ্যুৎ হলো। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেখবেন এই 3টে ন্যারেটিভ আপনার খেলা করা হচ্ছে এবং প্রত্যেকটা কাগজে আমাদের বেরোতে শুরু করবে যে আমাদের এখানে তীব্র জ্বালানি সংকট এবং খাদ্য সম্ভার কমছে, আমাদের এখানে দাম বাড়ছে, খাদ্যের টান দেখা দিয়েছে।
আর সত্যিই তো আমাদের এখানে বর্ষা হয়েছে, প্রচুর বর্ষা হয়েছে। এফসিআই এর গোডাউনে প্রচুর মাল পড়ে থাকে, সেটা আলাদা কথা, পোকায় খেয়ে নেয় অর্ধেক, না ডিস্ট্রিবিউট হলে। এত লোককে দিয়েও, এত দেশকে দিয়েও আমাদের কিন্তু পোকায় 35 লাখ টন কি 30 লাখ টন আমাদের পোকায় খেয়ে নেয়। এবারে আর একটা কথা যেটা হয়েছে সেটা হচ্ছে ইসলামিক ন্যাটো। ইসলামিক ন্যাটো গড়ার একটা প্রচেষ্টা চলছে, আর তার মধ্যমণি হয়েছে তুরস্ক। এখন টার্কির সঙ্গে তো বেশ মাখো সম্পর্ক বাংলাদেশের। তা আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, চর্চায় ইসলামিক ন্যাটো, বাংলাদেশ যোগ দিলে ভারতের জন্য কতটা চিন্তার, এটা এখানে দেওয়া হয়েছে। তলায় লেখা হয়েছে, এটা আস্তাক করেছে, তলায় লিখেছে, তুরস্কের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক মাখো সম্পর্ক নিয়ে বেশ আন্তর্জাতিক মঞ্চে জল্পনা উঠল। জল্পনা কল্পনাকে উস্কে দিল তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক। পাকিস্তান ও তুরস্কের বাংলাদেশের ডিফেন্স সেক্টরে সহযোগিতা বাড়াবে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক মাখো সম্পর্ক ঘিরে ফের আন্তর্জাতিক মঞ্চে জল্পনা উস্কে উঠল। এবার জল্পনা কল্পনাকে উস্কে দিল তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক। একটি বিশ্লেষণ রিপোর্টে সংবাদ মাধ্যমটি অনুমান করছে, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদীয়মান প্রতিরক্ষা কাঠামোতে বাংলাদেশ যুক্ত হলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এর কি প্রভাব পড়তে চলেছে, যদিও আদৌ বাংলাদেশ এই বলয়ে যোগ দেবে কিনা তা নিয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে এটা এখন একটা কল্পনা স্তরে রয়েছে। সব তো হলো, এই জোট ফোটে যদি যোগ দেয় তো যোগ দিল, কিন্তু আসল যেটা আছে, না পাকিস্তান খাদ্য দিতে পারবে, তেল দিতে পারবে, না তুরস্ক তেল দিতে পারবে, না বিদ্যুৎ দিতে পারবে। এই তিনটে দেশ কিন্তু কেউ কিছু দিতে পারবে না, দিতে পারবে একমাত্র ভারতবর্ষ। এবার ন্যাটো গড়ো, ইসলামিক ন্যাটো গড়ো, আর তোমরা কোন রকম সংযুক্তি শক্তি একটা তৈরি করার একটা প্রচেষ্টা করো, তাতে এই যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলো পুরো সারা বিশ্বের বিরুদ্ধে চলে যাবে। মানে জায়গাটা গিয়ে দাঁড়াবে গিয়ে একটা ইসলামিক আর একটা নন ইসলামিক ব্যাপারটাই দাঁড়াবে, একটা ইসলামিক শক্তি আর নন ইসলামিক শক্তি। এরকম কিন্তু আরো হয়েছে, এরকম আরব লীগ প্রচুর গঠন হয়েছিল, প্রচুর এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আরব লীগ নিয়ে। শেষকালে এখন আর আরব লীগ নিয়ে কিন্তু কথাবার্তা হয় না। গাদ্দাফি মারা যাওয়ার পর আরব লীগ নিয়ে সেই যে বন্ধ হয়ে গেল কথাবার্তা, সেটা এখন ঠান্ডা ঘরে চলে গেছে। এখন এই সমস্ত যে কথাগুলো উঠছে, সে কথাগুলো হচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ঘিরে। কিন্তু ভারত আর বাংলাদেশের সম্পর্ক যে জায়গায় গিয়ে পৌঁছেছে আর উন্নতি স্তরে নেই। এদিকে তারেক রহমান পড়েছেন বিপদে। তারেক রহমানের হয়েছে শ্যাম রাখি না কুল রাখি। তারেক রহমান মনে মনে কিন্তু চাইছেন যে উনি ভারতবর্ষে আসবেন, মনে মনে চাইছেন, যার জন্য উনি কিন্তু এখনো হোটেল বুকিং কিন্তু ক্যান্সেল করেননি। এটা নিয়ে আমার একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে, হোস্ট কান্ট্রি যারা থাকে, আমি জানি না এরা কূটনৈতিক কিছু জানে কিনা, হোস্ট কান্ট্রি যারা থাকে তারাই কিন্তু থাকার সিকিউরিটি এবং গাড়ি ফাড়ির ব্যবস্থা তারাই করে। ধরুন জাপানের একটা মন্ত্রী এলো, কি অস্ট্রেলিয়ার একটা মন্ত্রী এলো, সে এখানে গিয়ে আবার হোটেল ভাড়া করবে, তার সিকিউরিটি কে দেখবে? তো এরা, আমি জানি না এরা কি নিজেরা হোটেল বুক করছে, হোটেল বুক করে রাখছে 24 তারিখ অবধি। তা এই যে শামা ওবায়েদের, আমি যেটা বলছিলাম আগে, তারেকের প্রসঙ্গটা শেষ করে নি। তারেক হয়েছে কি, তারেক এখন মুশকিলে পড়েছে। তারেকের ইচ্ছে থাকলেও, বিশেষ করে খলিলুর রহমান, লন্ডন লবি, জামাত এবং এনসিপি, এদের যে একটা চাপ আছে না, এই চাপেতে
তারেক রহমান তার এই ইচ্ছেটা প্রকাশ করতে পারছেন না। এখন কিছুদিন আগে আপনারা সবাই বোধহয় জানেন, নইলে পরে আমি আপনাদের একটুখানি স্মৃতিটা একটুখানি উস্কে দিই। আপনাদের এই যে খলিলুর রহমান আছেন, তার সঙ্গে তারেক রহমানের একটা ব্যাপক একটা গন্ডগোল হয়, এবং সেখানে এত শাউটিং হয় যে শাউটিংটা বাইরে চলে আসে, শাউটিংয়ের মানে এগুলো আওয়াজগুলো বাইরে চলে আসে। কারণ খলিলুর রহমান বলছে আপনার ভারতে যাওয়া উচিত নয়, কারণ চীনের সঙ্গে আমাদের সম্পর্ক, আমেরিকার সম্পর্ক ভালো নয়, চীনে আমরা গিয়ে বিপদে পড়েছি। তখন তারেক রহমান বলে, চীনে তো আপনি নিয়ে গেছিলেন, চীনে তো আমি নিয়ে যাইনি, তুর্কির সঙ্গে আপনি সমঝোতা করেছেন। এখন ভারত যাওয়ার ব্যাপারে আপনি কি বলছেন যে না, ভারত যেতে হবে না। তাহলে পরে কি হবে, আমেরিকা অসন্তুষ্ট হয়ে যাবে। আপনি যদি ব্রিক্সে যান, কারণ আমেরিকা ব্রিক্সের বিপক্ষে। তাহলে আপনি যে এই কাণ্ডগুলো করলেন, তখন আপনি চিন্তা করেননি যে আপনি কিসের পররাষ্ট্রমন্ত্রী? আজ পর্যন্ত একটা বিদেশি রাষ্ট্রের কোনো নেতাকে আপনি বাংলাদেশে আনতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা নয়? এই নিয়ে নাকি প্রচুর চেঁচামেচি হয়েছে। তার মধ্যে জামাতও এখন কিন্তু বুঝতে পারছে যে এই যে চালটা চালা হয়েছে না, ভারতকে ভেবে দেখতে হবে। এই যে কথাটা শামা ওবায়েদ যেটা বলেছেন, সেটা ভারতের মানে এতে আঁতে কতটা লেগেছে সেটা এখন বুঝতে পারছে এইটা তার পরের কাণ্ড কারখানা থেকে। এখন জামাতও চাইছে এই ব্যাপারটার একটা নিষ্পত্তি হোক। জামাতের একটা গ্রুপ চাইছে এই ব্যাপারটার নিষ্পত্তি হোক। বিএনপির একটা সেক্টর, যেমন ফখরুল সাহেব, তারপর রিজভী সাহেব, এনারা চাইছেন যে না, রিজভী সাহেব যতই ইন্ডিয়ান শাড়ি পরাক, সেটা রাজনীতির জন্য, কিন্তু উনি চাইছেন, ফখরুল সাহেব চাইছেন না, ভারতের সঙ্গে যোগাযোগটা রাখো, কারণ ভারত ছাড়া আমরা বাঁচতে পারবো না, ভারতকে প্রতি মুহূর্তে আমাদের দরকার। সেটা এখন মানে এত দুর্বল হয়ে গিয়েছে, মানে প্রতিবাদের জায়গাটা এত ভারী হয়ে গিয়েছে, এবং ইচ্ছার ব্যাপারটা এত মানে ছোট হয়ে গিয়েছে, একটা হালকা হয়ে গিয়েছে, যে ওই বর্বটা ছেড়ে তারেকের পক্ষে বেরিয়ে আসা সম্ভব নয় এখনো পর্যন্ত। কাল কি হবে আমি জানি না। তাই মোদিজির যে ওই যে চরমপত্রটা, এইটা আসার পর কিন্তু সব ঘাবড়ে গেছে, যে এটা তো ভারত বাংলাদেশ আশা করেনি। বাংলাদেশ আশা করেছিল কি মোদিজি আরো চুপচাপ থাকবেন, আরো বলবেন আসুন 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 বলবেন, কিন্তু শামা ওবায়েদের ওই কথাটার ভিত্তিতে মোদিজির যে ওই যে চিঠিটা পাঠানো, আমি 24-25 আমি থাকবো, তারপরে আমি অ্যাভেলেবেল নই, 22-23-24 এই 3 দিন, তারপর আমি ব্যস্ত হয়ে যাব সারা বছর। আচ্ছা, আপনারা বিশ্বাস করেন নরেন্দ্র মোদী তিনি সারা বছর ব্যস্ত হয়ে থাকবেন? যখন উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে ইলেকশন আসছে, এগিয়ে আসছে, তখন উনি দেশের বাইরে থাকবেন? উনি তো 2 মাস আগে থেকে প্রচারে বেরিয়ে যাবেন। উনি প্রচারে যাবেন, আবার দিল্লি আসবেন, আবার প্রচারে যাবেন, আবার দিল্লি আসবেন। দুটো তিনটে জায়গায় তো নির্বাচন আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে অজুহাত, মানে এলে এসো, না এলে ফাইনালি আর আসতে হবে না, তোমার জন্য দরজা বন্ধ। এইটা বাংলাদেশ বুঝতে পারেনি। এখন বাংলাদেশ বুঝে যাওয়ার পর এখন একটুখানি টলমলো হয়ে গিয়েছে, যে এইরকম একটা কড়া সিদ্ধান্ত ভারতবর্ষ নেবে সেটা আমরা বুঝতে পারিনি, ফলে আমাদের এখন একটু সমঝে চলতে হবে। এখন দেখা যাক সামনে কি হয়। আপনারা দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধান। আপনাদের সামনে কথা বলতে চাই।
তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকায় যে মেগা আয়োজন চলছিল, তারেক রহমানের বহুল আলোচিত ভারত সফর স্থগিত হওয়ার ঠিক আগেই ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তুত হচ্ছিল এক বিশাল গোপন মিশন। আপাত দৃষ্টিতে এটিকে নিছক একটি দ্বিপাক্ষিক সফর মনে হলেও নেপথ্যে তৈরি হচ্ছিল এক মাস্টার প্ল্যান, যেখানে ছিল চীন, যুক্তরাষ্ট্র, রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে ব্রিক্স ও টাঙ্গাইল শাড়ির জিআই সত্ত্ব পর্যন্ত। সম্প্রতি ভারতের বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দীর এক এক্সক্লুসিভ রিপোর্টে নর্থ ইস্ট নিউজে উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য। ঢাকা আসলে দিল্লির টেবিলে কি কি প্রস্তাব রাখার প্রস্তুতি নিচ্ছিল। ঘটনার সূত্রপাত গত 10ই আগস্ট বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইং থেকে জারি করা হয় একটি গুরুত্বপূর্ণ নোট। মন্ত্রণালয়ের পরিচালক দক্ষিণ এশিয়া 1 মোহাম্মদ বাকি বিল্লার স্বাক্ষরিত এই গোপন নথিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিটি বিশেষায়িত উইং ও ইউনিটকে জরুরি নির্দেশনা দেওয়া হয়। উদ্দেশ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরকে সামনে রেখে বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ে একটি সর্বাঙ্গীন ও হালনাগাদ ব্রিফিং নথি তৈরি করা। তথ্য জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল অত্যন্ত সংক্ষিপ্ত, 13 আগস্টের মধ্যে, যা স্পষ্ট করে দেয় প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি কতটা দ্রুত ও গুরুত্বের সাথে এগুচ্ছিল। এই নোটে শুধু দ্বিপাক্ষিক ইস্যু নয়, বরং বৈশ্বিক ও আঞ্চলিক সম্পর্কের পুরো মানচিত্রটাই স্থান পেয়েছিল। বাংলাদেশ ও ভারত সম্পর্কের ক্ষেত্রে সবসময় সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো সীমানা, নদী ও পানি বন্টন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিসোর্সেস উইংকে নির্দেশ দেওয়া হয়েছিল নদী ও পানি ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার হালনাগাদ তথ্য ও কৌশল তৈরির জন্য। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক ইস্যু, বিশেষ করে আসন্ন COP30 ও COP31 সম্মেলনে যৌথ অবস্থান ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে তথ্য চাওয়া হয়। আর দুই দেশের জনগণের সম্পর্ক জোরদারে সংস্কৃতি ও ক্রীড়া কূটনীতি উইংকে বলা হয়েছিল ভারতের সাথে সাম্প্রতিক কার্যক্রম ও বাংলাদেশের অগ্রাধিকারগুলো সুনির্দিষ্টভাবে তুলে ধরতে। ভারতের সাথে আলোচনায় চীনের উপস্থিতি একটি বড় কৌশলগত ফ্যাক্টর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ চীন সম্পর্কের বর্তমান অবস্থা, সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সফর, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ঢাকার অংশগ্রহণ, চীনা বিনিয়োগ এবং বাংলাদেশে বাস্তবায়নাধীন চীন অর্থায়িত প্রকল্পগুলোর একটি বস্তুনিষ্ঠ মূল্যায়ন তৈরি করতে। ঢাকা আসলে ভারত ও চীন দুই এশীয় পরাশক্তির সাথে নিজেদের ভারসাম্যের অবস্থানটি দিল্লির সামনে পরিষ্কার রাখতে চেয়েছিল। একই সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের সুনির্দিষ্ট অবস্থান এবং বৈশ্বিক অর্থনীতির এই সংকটে যুদ্ধের বর্তমান পরিস্থিতির একটি বিস্তারিত মূল্যায়ন চাওয়া হয়। শুধু চীন বা রাশিয়া নয়, ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গিও ঢাকার নজর এড়ায়নি। নথিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাস্তবতা এবং দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে একটি বিশেষ মূল্যায়নের নির্দেশনা ছিল। বিশ্ব রাজনীতির আরেক উত্তপ্ত অঞ্চল মধ্যপ্রাচ্য সংকট, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং ফিলিস্তিনকে বাংলাদেশের দেওয়া মানবিক সহায়তার হালনাগাদ তথ্য চাওয়া হয়। ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যকার সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্বের বিষয়টিও এই ব্রিফে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয় পশ্চিম ইউরোপ এবং ইইউ উইং। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক বা রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছিল এই ব্রিফের অন্যতম মূল ভিত্তি। ভারত কিভাবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় সরাসরি সহায়তা করতে পারে তার সুনির্দিষ্ট রূপরেখাও চাওয়া হয়। একই সাথে রোহিঙ্গা সংকট নিরসনে চীন, যুক্তরাষ্ট্র এবং আসিয়ান দেশগুলোর ভূমিকা ও ভূ রাজনৈতিক তৎপরতা নিয়ে হালনাগাদ মূল্যায়ন প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়। অর্থনৈতিক কূটনীতি ছিল এই প্রস্তাবিত নথির অন্যতম শক্ত স্তম্ভ। আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি উইং এবং বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলী উইংকে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশের বাণিজ্য প্রবৃদ্ধি, প্রযুক্তি বিনিময় এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জগুলো তুলে ধরতে। বহুপাক্ষিক ফোরাম ও উন্নয়ন ব্যাংকগুলোর মাধ্যমে ভারত বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশেষ করে ঐতিহ্যবাহী
টাঙ্গাইল সারের ভৌগোলিক নির্দেশক বা জিআই সত্ত্ব সম্পর্কিত আইনি ও কূটনৈতিক অবস্থান হালনাগাদ তথ্য এই ব্রিফে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। ব্লু ইকোনমি এবং ভারত মহাসাগরীয় রিম অ্যাসোসিয়েশনে বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয় সামুদ্রিক বিষয়ক ইউনিটকে। আন্তর্জাতিক সংস্থাসমূহের উইংকে বলা হয়েছিল ব্রিক্সে বাংলাদেশের অবস্থান, কমনওয়েলথ সহ বিশ্বমঞ্চে ভারতের সাথে সহযোগিতা এবং জাতিসংঘে দুই দেশের পারস্পরিক সমর্থন ও প্রার্থিতার বিষয়গুলো স্পষ্ট করতে। এছাড়াও ডিপ্লোম্যাটিক ট্রেনিং কোঅপারেশনের জন্য ফরেন সার্ভিস একাডেমিকে যুক্ত করা হয়। আঞ্চলিক কূটনীতিতে ঢাকার বিশেষ মনোযোগ ছিল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর। সার্ক ও বিমস্টেক উইংকে নির্দেশ দেওয়া হয়েছিল সার্ক নিষ্ক্রিয়তা কাটিয়ে তোলার উদ্যোগ এবং বিমস্টেক চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রাধিকারগুলো নির্ধারণ করতে। দর্শক দেখুন, এত প্রস্তুতি, ওদিকে দিল্লিতে হোটেল বুকিং পর্যন্ত হয়ে গিয়েছিল। এত কিছুর পরেও এই সফরটি বাতিল হয়েছে। আপাতত মনে হচ্ছে আপাতত বাতিল হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে এখনো বলা যায় না। কারণ যেটি বোঝা যাচ্ছে, যেটি জানা যাচ্ছে যে তারেক রহমান এই সফরটা করতে আগ্রহী এবং এটি নিয়ে গতকালকের একটি ভিডিওতেও বলেছে যে যারা এই সফরটি আটকে দিতে চেয়েছে বা আটকাতে চেয়েছে তাদের সঙ্গে একটা বচসা পর্যন্ত হয়েছে বলে এমনটাই শোনা যাচ্ছে। ভারতীয় সাংবাদিক চন্দন নন্দীর বিশ্লেষণ অনুযায়ী 10ই অগাস্টের এই নির্দেশিকাটি প্রমাণ করে যে ঢাকা ভারতের সাথে আলোচনার জন্য কোনো সংক্ষিপ্ত বা গতানুগতিক এজেন্ডা তৈরি করছিল না। এটি ছিল একটি বিস্তৃত, সুদূর প্রসারী এবং পূর্ণাঙ্গ নীতি নথি, যেখানে দ্বিপাক্ষিক ইস্যুর চেয়ে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তির ভারসাম্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। যদিও এই নথিতে সরকার কি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছিল তা লেখা ছিল না, কারণ এটি ছিল উইংগুলোর প্রতি তথ্য জমা দেওয়ার নির্দেশ মাত্র। তবে এটি স্পষ্ট করে যে বাংলাদেশ একটি শক্ত কূটনৈতিক অবস্থানে থেকে দিল্লির মুখোমুখি হতে চেয়েছিল, এই জন্যই তথ্যগুলো সংগ্রহ করছিল। তবে পরবর্তীতে তারেক রহমানের সফরটি স্থগিত হয়ে যাওয়ায় এই বিশাল কূটনৈতিক এজেন্ডাটির তাৎক্ষণিক বাস্তবায়ন থমকে যায়। এখন দেখার বিষয় যে সামনে আর কি হয়। আমরা নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করব অত্যন্ত খোলামেলা ভাবে। আমি যেটা শুনেছি এবং জেনেছি এবং বাস্তব, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম ঘটনা হলো, সরকারের বিভিন্ন দপ্তর, সেটা পুলিশ এবং অন্যান্য সেন্সিটিভ বিভাগ থেকে শুরু করে ব্যবসায়ী, আমলা কামলা থেকে শুরু করে এই মুহূর্তে যারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে, তাদের উপরে টিল নাও আওয়ামী লীগের নেতা, কর্মী, সাবেক আমলা যারা পালিয়ে আছেন তারা, এবং একই সঙ্গে স্বয়ং শেখ হাসিনা, তাদের একটা বিরাট প্রভাব আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার পারেননি কেন, বা এই যে বর্তমান সরকার, তারা কাজের কোনো ধারাবাহিকতা রক্ষা করতে পারছে না। যেখানে হাত দিচ্ছে সেখানেই আঙ্গুল পুড়ে যাচ্ছে বা হাত পুড়ে যাচ্ছে, এবং অদ্ভুত অদ্ভুত সমস্যা তৈরি হচ্ছে, বিশেষ করে জ্বালানি সেক্টরে। এবং এই জ্বালানি সেক্টরে যারা কুশীলব, তারা কেউ জেলের মধ্যে আছেন, কেউ দেশের বাইরে আছেন। মূলত এলএনজি, ডিজেল, পেট্রোল থেকে শুরু করে তেল গ্যাসের পুরো সেক্টরটা টিল নাও 100% আওয়ামী লীগের, যাকে বলা হয়, নিয়ন্ত্রণে। এখানে সরকারের যে সমস্ত লোকজন অতি বিএনপি হয়ে, তারা মূলত বেনিফিট নিচ্ছে আওয়ামী লীগের ব্যবসায়ী, আওয়ামী লীগের আমলা কামলা, তাদের কাছ থেকে। আর এই সুবাদে আওয়ামী লীগের যারা লোকজন ঠিক চাণক্যের মতো করে যেটিকে ২০ কন্যা বলা হয়, চাণক্যের একটা থিওরি আছে ২০ কন্যা। সে খুব কৌশলে রাজ্যের বিভিন্ন জায়গাতে, নন্দ বংশের রাজ্যের বিভিন্ন জায়গাতে ওয়েল ট্রেন্ড করে বহু সংখ্যক রমণীকে সে ঢুকিয়ে দিয়েছিল।
ফলে কি হলো দেখুন, মানে আপনারা জানেন যে পাক ভারত উপমহাদেশটা পৃথিবীর ইতিহাসে যে কজন শক্তিশালী রাজা তৈরি হয়েছিলেন এবং পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। শুধু সাম্রাজ্য নয়, সাম্রাজ্য, সুশাসন এবং একটা ডাইনেস্টি। সেক্ষেত্রে পৃথিবীতে ১, ২, ৩ এরকম যদি নাম আসে, সবার আগে যে নামটি আসে তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। একেবারে সাধারণ একটা উপজাতীয় সম্প্রদায়, মৌর্য সম্প্রদায় বা মৌরিয়া সম্প্রদায় থেকে একেবারে সাধারণ একটা মানুষ, তিনি একজন ব্রাহ্মণ পণ্ডিত চাণক্য, তার বুদ্ধিতে, পরামর্শে, তার মেন্টরশিপে তিনি ভারতে একটা বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছিলেন এবং ভারতের এত বড় একটা সাম্রাজ্য, যেটাকে নন্দবংশ বলা হতো, সেই নন্দবংশের রাজা ধনানন্দ, তিনি এত বড় ছিলেন, তার রাজত্ব এত বড় রাজত্ব ছিল এবং এত শক্তিশালী ছিল পাটালিপুত্রে, যেটিকে মগধ এবং পাটালিপুত্র, কেউ মগধ বলে, কেউ পাটালিপুত্র বলা হয় আজকের পাটনাতে। তো সেই ধনানন্দ, যেটা উত্তর ভারত জুড়ে এত বড় একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, যেখানে সম্রাট আলেকজান্ডার সেই সাম্রাজ্য দখল করা তো দূরের কথা, আক্রমণ করতে সাহস পাননি। তো সেই সাম্রাজ্যকে অর্ধেকটা তিনি একেবারে শেষ করে দিয়েছিলেন ২০ কন্যা থিওরির মাধ্যমে। সেই ২০ কন্যা হলো যে ধনানন্দের সেনাপতি, আইজি, এরপর মন্ত্রী, এমপি, সভাসদ, আমির, ওমরা, সবার পেছনে সে একেবারে আফগানিস্তান থেকে আত্মঘাতী এরকম অসংখ্য, অন্ততপক্ষে ৪-৫০০ মেয়েকে তিনি ট্রেন করেছিলেন। তারা সুন্দরী, তারা ডেসপারেট এবং তাদেরকে মস্তিষ্ক ধুলাই করা হয়েছিল। ঠিক আজকের যেভাবে জঙ্গিবাদ, আইএসের রিক্রুটমেন্ট, ঠিক এই আইএসের চাইতে আরও অনেক ডাইনামিক ওয়েতে তাদেরকে রিক্রুট করেছিল, যাদের উপাধি ছিল ২০ কন্যা রূপে। এরা একটা সিঙ্গেল কেউ বেইমানি করেনি চাণক্যের সঙ্গে। তারা মানে এই চাণক্য যেহেতু ধনানন্দের রাজপ্রাসাদে ছিলেন, তিনি এই রাজপ্রাসাদের বিভিন্ন লোককে ঘুষ দিয়ে অত্যন্ত কৌশলে, যেমন ধরেন একটা দারোয়ানকে সেটা ঘুষ দিয়েছে, দারোয়ান গিয়ে খবর দিয়েছে মালিককে, বিশ্বস্ত দারোয়ান, বিশ্বস্ত গারোয়ান মানে ড্রাইভার, মালিকের বলছে যে ভালো একটা দাসী আসছে, অসাধারণ সুন্দরী, আপনি একটু দেখতে পারেন। তো এটা যদি অন্যভাবে আসতো তাহলে সে সন্দেহ করতো, যেহেতু তার দারোয়ানের মাধ্যমে আসে, সে সেটা করেনি। অথবা ধরুন সেনাপ্রধানের বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, তাকে ঘুষ দিয়েছে, সেই বন্ধু গিয়ে বলার, দোস্ত, আরে বাবা রে বাবা, যা দেখেছি খাসা, একদম খাসা, দেখলে তোমার একেবারেই হয়ে যাবে। তো এইভাবে সাম্রাজ্যের সকল কে পয়েন্ট সে ২০ কন্যাদেরকে ঢুকিয়ে দিল, কর্মকর্তা কর্মচারীদেরকে ঘুষ দিয়ে। এই ২০ কন্যারা কৌশলে ১ মাস, ২ মাস, ৩ মাস, ১ বছরের মধ্যে, জাস্ট 1 ইয়ারের মধ্যে ধনানন্দের, সম্রাট ধনানন্দ নন্দবংশের, তার যত পাওয়ারফুল জেনারেল মন্ত্রী ছিল, যাদের বুদ্ধি ছিল, তারা কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, কেউ হঠাৎ রক্তক্ষরণে মারা যাচ্ছে, কেউ হঠাৎ করে সাপের কামড়ে মারা যাচ্ছে। এবং মানে এটা কোনো গোয়েন্দা তথ্য দিয়ে তিনি বের করতে পারছেন না কেন এই ঘটনাগুলো ঘটছে। এরপরে যখন ক্ষমতাটা মানে একেবারে অর্ধেকে নেমে এলো, শুধুমাত্র নেতৃত্ববিহীন বিপুল পরিমাণ তার সৈন্যবাহিনী, এই অবস্থাতেই তিনি একটা অনটেস্টে আক্রমণ করলেন, একেবারে রাজধানীতে সরাসরি আক্রমণ করলেন। ফেল করলো, ধনানন্দ জিতে গেলেন, চন্দ্রগুপ্ত ফেল করলো, আবার তিনি ব্যাকফুটেছে গেলেন, গবেষণা করা শুরু করলেন, কেন কেন, কিভাবে কিভাবে। তখন সেই ১ থেকে ১.৫ বছর সে পথে পথে ঘুরতেছে, অভিজ্ঞতার সঙ্গে করছে যে এটা তো আমার ফেল করার কথা না, আমি কেন ফেল করলাম। যে ইতিহাস লেখা আছে, সেই ইতিহাস হলো যে চাণক্য একদিন রাস্তায় হাঁটছে, এক মহিলা, সে তার শিশুপুত্র, সেই শিশুপুত্রকে রুটি খেতে দিচ্ছে।
তো নরমালি যে রুটি তাকে খেতে দিচ্ছে সেই শিশুটা একটু রুটি মানে একটা রুটি খেলে তার হয়ে যায়, কিন্তু সে একটা দুটো তিনটা রুটি খাচ্ছে, মা দিচ্ছে আর সে চিৎকার করছে, আরও দাও আরও দাও আরও দাও। মানে মহিলা খুব অবাক হয়ে গেল যে ছেলে একটা রুটি খায়, কিন্তু এই সময় আজকে তিনটে রুটি কেন খাচ্ছে। তখন সে কাছে গেল, কাছে গিয়ে দেখলো যে শিশুটা করছে কি, সেই রুটিটা মুখে নিয়ে কেবলমাত্র সেই রুটির যে সেন্টার পয়েন্ট একের মাঝামাঝি জায়গায় একটা কামড় দিয়ে বাকি রুটিটা ফেলে দিচ্ছে, কিন্তু তার ক্ষুধা নিবৃত হচ্ছে না। এভাবে তিনটা রুটি সে সাবার করছে, কিন্তু সে আসলে চারিদিক থেকে খায়নি। তখন সেই মহিলা হেসে বলল যে তুই তো সেই চাণক্যর মতো রুটি খাচ্ছিস, তো রুটি খেতে হবে একদম কিনারা থেকে। চাণক্য এই কথা শুনলেন, পরে সেই মহিলার কাছে এটা গল্প হতে পারে, উপকথা হতে পারে, কিন্তু এইভাবে ইতিহাসে লেখা আছে। সেই মহিলাকে কি বলে যে মাগো আমি তো সেই চাণক্য, তখনও তার চাণক্য নাম হয়নি, নাম হলো বিষ্ণুদে। তো আপনার কথা শুনছি, আমি বুঝতে পারছি আমার রাজধানীতে আক্রমণ করা ঠিক হয়নি। তখন চাণক্য ফিরে আসলো এবং গেরিলা যুদ্ধ শুরু করলো সীমান্তে। সেই সীমান্তে যে গেরিলা যুদ্ধ আলাদা আলাদা ভাগ করে উইদিন অল্প সময়ের মধ্যে সে পুরো নন্দ বংশকে শেষ করে দিয়ে একটা নতুন ডাইনেস্টি তৈরি করে ফেলল। তো এখন এই যে বর্তমানে যা কিছু হচ্ছে, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, কূটনীতি বলেন, সব কিছুর মূলেই কিন্তু যে এই যে একটা চাণক্য নীতি, সেই চাণক্য নীতি রয়ে গেছে। তো সেই চাণক্য নীতির যে জায়গা থেকে আছে, সেই চাণক্য নীতির জায়গা থেকে যদি আপনি ধরেন যে আজ থেকে ২৫০০ বছর আগে চাণক্য যে কথা বলেছেন, যে জিনিসগুলো লিখেছেন, তারপর যেভাবে তিনি সফল হয়েছেন, আজ থেকে হাজার হাজার বছর আগে যেভাবে আহমদ শাহ আবদালী, যেভাবে তৈমুর লং ভারত আক্রমণ করেছেন, যেভাবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারত আক্রমণ করেছেন, সেই পলিসি তো এখনও আছে। আর এগুলো শেখ হাসিনার যারা মেন্টর তারা বা ভারত এই জিনিসগুলো কি জানে না? অবশ্যই জানে। আর জানে বলে তারা সরকার খুব আনন্দে আছে, আর তারা যে কাজটি করছে প্রশাসনের সব স্তরে, ব্যবসায়ী থেকে শুরু করে সব জায়গাতে চুপচাপ বসে আছে। কেউ হয়তো এত বেশি ভারত বিরোধী, কেউ হয়তো এত বেশি আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগ নাম শুনলেই তাকে ধরবে, মারবে, নাকের বদনা ফাটিয়ে ফেলবে, কাপড় চোপড় উলঙ্গ করে ফেলবে। মানে ওকে দেখে মানে স্বয়ং প্রধানমন্ত্রী বলবে আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগের ব্যাপারে এতটা নিষ্ঠুরতা হওয়ার কি দরকার আছে, এইরকম। অথচ সেই লোকটি বিষকন্যা। যে যত বেশি দেখবেন মানে নেতিবাচকভাবে আউটস্পোকেন, আমি প্রেম করব না, আমি ঘুষ খাই না, আমি এটা করি না, মাগিবাজি করি না, গিয়ে দেখেন যে যেই কথাটা সে রিগ্রেট করছে সেই জিনিসটি তার মধ্যে প্রবলভাবে অনেক অনেক বেশি। তো এইভাবে আপনি দেখেন যে প্রশাসন, প্রধানমন্ত্রী কার্যালয়, অন্যান্য যে জায়গাগুলোতে যত বেশি ভারত বিরোধী, যত বেশি আওয়ামী লীগ বিরোধী লোকজন রয়েছে, মূলত তাদের একটা বিরাট অংশ, সরকারের ভিতর থেকে আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে। আপনি সাম্প্রতিক সময় দেখেন তো, মানে আওয়ামী লীগের যে সকল একেবারে কে ম্যান, জনাব বেনজির সাহেব, সাবেক আইজি, হারুন বিপ্লব, ডিবি মনির, এরকম যদি আপনি ধরেন ইফেক্টিভ আওয়ামী লীগ সরকারকে যারা টিকিয়ে রেখেছিল গত সেই 14 সন থেকে, তাদের একজন লোককে আপনারা ধরতে পারছেন পুলিশে? 2 নম্বর হলো যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে সকল ইফেক্টিভ যারা আন্দোলন করতে পারে, তাদের একটা সিঙ্গেল লোককে আপনি ধরতে পেরেছেন যারা গত 10 বছরে ইভেন 2024 সনের জুলাই আগস্টে রাজপথের সকল অপারেশন যারা নেতৃত্ব দিয়েছে, এভরিথিং, আওয়ামী লীগের সমস্ত অফিস, কেন্দ্রীয় অফিস, প্রধানমন্ত্রী কার্যালয়, এবং যাদের সঙ্গে কল রেকর্ডে ডেইলি 10 বার প্রধানমন্ত্রীর কথা হতো, আগস্ট মাসের 5 তারিখ থেকে একেবারে সেই
এপ্রিল মাস পর্যন্ত আপনি কল লিস্টে দেখেন সেরকম একজন সিঙ্গেল লোককে আপনি ধরতে পেরেছেন কিনা। একমাত্র জিয়াউল আহসান, এবং জিয়াউল আহসান যে ধরা পড়বে এটা জিয়াউল আহসান যখন লেফটেন্যান্ট কর্নেল তখনই আমাকে একদিন সে বলেছিল যে আমাকে তো আসলে আর্মি ধরায় দেবে, বাইরের কোনো লোক আমাকে ধরতে হবে না, আর্মি আমাকে ধরিয়ে দেবে, এবং আর্মি তাকে ধরিয়ে দিয়েছে। তো যেখানে আপনি ধরেন যাদেরকে খরচের খাতায় ফেলা হয়েছে, যাদেরকে মানে শেখ হাসিনার নজরে হয়তো কেউ কেউ ভালো ছিলেন, কিন্তু এখানে যে সিন্ডিকেট যারা ছিল সেই সিন্ডিকেটের নজরে যারা ভালো না তারা ধরা পড়েছেন, তারাই বিচারের অধীন পড়েছেন। আর বাকি যারা ইফেক্টিভ চ্যানেল মেনটেন করতেন তারা সবাই, এমনকি এই 2026 সনে আওয়ামী লীগ মানে বিএনপি ক্ষমতা আসার পরেও আওয়ামী লীগের বহু ইফেক্টিভ নেতা সীমান্ত পাড়ি দিয়ে প্রথমে ভারত গেছেন, আবার ভারত থেকে তারা সদল বলে আমেরিকা যাচ্ছেন, লন্ডন যাচ্ছেন। আপনি কি লেবেন চুষ খাচ্ছেন কথাবার্তা বলে, খালি বললে হবে? আপনি আওয়ামী লীগের কত হাজার লোক কলকাতাতে আছে, কত হাজার লোক আগরতলাতে আছে, এবং সেখান থেকে তারা এত ঘন ঘন লন্ডনে যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, মানে তাদের টাকা পয়সা, ট্রাভেল পাস থেকে শুরু করে এই কাজটা কে করলো বলেন? কে তাদেরকে এই গত 2 বছরের মধ্যে, ধরুন যদি আওয়ামী লীগের 10,000 লোক, ইফেক্টিভ 10,000 লোক, এর মধ্যে চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এমপি আছে, এরকম 10,000 লোক যাদের সবারই 100 কোটি টাকা থেকে শুরু করে 10,000 কোটি টাকার মালিক, দেশের ভেতরে দেশের বাইরে। এই লোকগুলো আগস্ট মাসের 5 তারিখের আগে হাইয়েস্ট তারা পালাতে পেরেছে ধরুন 500, নট মোর দ্যান দ্যাট। তো 10,000 লোকের মধ্যে 500 হলো আগস্ট মাসের 5 তারিখে, বাকি লোকগুলো গেছে এই গত 2 বছরে। আচ্ছা, কারা পাঠিয়েছে বলেন তো? আমি পাঠিয়েছি? তারেক রহমান সাহেব পাঠিয়েছেন? কারা পাঠিয়েছেন তাদেরকে? এই যারা পাঠিয়েছেন এরাই হলেন শেখ হাসিনার রাইট হ্যান্ড। এরা এখনো শেখ হাসিনার কথাই বলে। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। ছাত্রলীগের খুব নামকরা একজন সেক্রেটারি ছিলেন, আমার বন্ধু মানুষ। তো পরবর্তীতে এমপি হয়েছিলেন, খুব নামকরা এমপি। তিনি অনেক দিন বাংলাদেশে পালিয়েছিলেন, অনেকদিন বাংলাদেশে পালিয়েছিলেন। পরে শেখ হাসিনা তাকে ভারত নেওয়ার ব্যবস্থা করে। আমি জিজ্ঞেস করলাম কীভাবে? এটা প্রধানমন্ত্রী নিজে এটা ব্যবস্থা করছে। কীভাবে করছে আমি জানি না, হয়ে গেছে। জাস্ট একটা ছোটো কথা। আপনি ওই যে সরল সোজা মানুষ আবুল মাল আব্দুল মুহিত সাহেবের যে ভাই আবুল মোমেন সাহেব, তিনি যে বাংলাদেশে ছিলেন, কিভাবে গেছেন সেখানে কেউ না কেউ তো তাকে পাঠিয়েছে, কিছু টাকাও খরচ গেছে, তার সঙ্গে সঙ্গে কেউ না কেউ তাকে পাঠিয়েছে। কে পাঠিয়েছে বলেন তো? এই জিনিসগুলো আপনাকে মেনশন করতে হবে, উল্লেখ করতে হবে। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। ইউ হ্যাভ টু নো, ইউ হ্যাভ টু অ্যাসার্টেইন। আদারওয়াইজ অল অন এ সাডেন ঘুম থেকে মানে দেখবেন যদি রাত পোহালে শোনা যেত, এরকম ঘটনা ঘটে যাবে। এই অনুষ্ঠানটি বা এই আজকের যে কন্টেন্টটি কেবলই মাত্র সচেতনতামূলক। যা কিছু করবেন বা আমরা যা কিছু করব, যা কিছু বলবো, সেটা যেন বাস্তবতার নিরিখা হয়, ইতিহাসের আলোকে হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।